যে কোনো সংকটে পরিচয় মেলে আমাদের সেই সংকট মোকাবেলার শক্তি কতটা আছে, আমাদের নৈতিকতা, সাহস এবং একতার। সংকট যেমন আমাদের ভেঙে দেয়, তেমনি আবার রুখে দাঁড়ানোর বা ঘুরে দাঁড়ানোর শক্তি যোগায়। শুরু হয় এক নতুন সূচনার। সুপ্রিয় দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় প্রমিসেস জানতে চাইয়ে সংকটে বিহ্বল মন এবং এর যত্ন। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন সাইকোথেরাপিস্ট মাহমুদা মহসিনা বুশরা। তোমাকে স্বাগতম বুশরা আমাদের ধন্যবাদ নজাত। কেমন আছো? তুমি যেরকম বলছিলে ওই জায়গা থেকে এখন বেশ মোটামুটি একটু রিল্যাক্স আছি, ভালো আছি। সত্যি তাই, আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করেছি এবং করছি। আসলে জাতিগতভাবেই আমরা একটা বড় সংকট আসলে মোকাবেলা করেছি, এখনো করছি। তো এই যে সংকট, এই সংকট আসলে আমাদের অনেক কিছু দেখিয়েছে। এখানে আমরা যেমন বিহ্বলতা দেখেছি, আজকে নামটা দিয়েছি বিহ্বল মন, মানে এত ওভারওয়েলমড হয়েছি আমরা, এখনো আছি। তো এই ওভারওয়েলমিংনেসের আসলে ইম্প্যাক্টটা কি দেখছো তুমি সমাজের মানুষের মাঝে? ধন্যবাদ নুজাত। এই যে তুমি যে জায়গাটা বলছো বিহ্বল অবস্থাটা যখন আমাদের মধ্যে হয়, কিছুদিন আগে যেরকম ছিল যদি বলি, যে মানে সবাইকে দেখা গেছে বাসায় থাকতে হয়েছে এবং তাদের মধ্যে নতুন এক ধরনের আতঙ্ক একদিক দিয়ে আমার রাগ কাজ করেছে, একদিক দিয়ে ভেতরে যখন সিচুয়েশনটা আরো ঘোলাটে হয়ে গেল, তখন কিন্তু অনেকে চিন্তা করছিলাম আমরা যে আসলে যাচ্ছি কোথায়, অনিশ্চয়তা। এবং যখন যাচ্ছি কোথায়, যে ফ্যামিলির আসলে প্রধান কর্তা মা বাবা, তাদের মধ্যে যে ধরনের টেনশন আমরা দেখেছি, এবং যারা আসলে ইয়াং জেনারেশন যেটাই যাকে দেখছি না কেন, প্রত্যেকের মধ্যে আসলে এরকম বিহ্বল একটা অবস্থা কিন্তু তার মধ্যে ছিল। মানে অনেক কিছু মিলে বিহ্বলতা, অনিশ্চয়তার কথা বলেছো, রাগের কথা বলেছো, একটা প্রচন্ড উদ্বেগের কথা বলেছো, আতঙ্কের কথা বলেছো, সবকিছু মিলে একটা বিহ্বলতা তৈরি হয়েছে। এবং ওই সময়টায় আসলে চিন্তা করে আসলে যাচ্ছিল না যে আমি আসলে কি করব, মানে কোনো একটা কাজ আমি করব, এই কাজটা আমি আসলে করব কোথায়, কিভাবে চলবো, দোকানপাট সবকিছু বন্ধ, এবং আমাদের পড়াশোনা, আমাদের জব সেক্টর সবকিছু কিন্তু বন্ধ, স্থবির। এই স্থবির অবস্থায় আমাদের কিন্তু খেতে হয়েছে, তাই না? এই জায়গাটা আমাদের সবচেয়ে বড় নিড, যেটা যে খাওয়া, স্বাভাবিক জীবন যাপন করতে হয়েছে, সেটা বলতে চাইছি তো। সেই জায়গাটা যে তখন কিন্তু আসলে আমাদের ওই এতগুলো অনুভূতির পাশাপাশি কিন্তু ওইখানেও আরেকটা অনেক বড় যে ফিলিংটা কাজ করে, এটা হচ্ছে অনিশ্চয়তা, যে আসলে আমি করব কি। তখন আমাদের মধ্যে আরো কিছু অনুভূতি তৈরি হয় যে আসলে আমি কিভাবে এটাকে ট্যাকেল দিব এবং কিভাবে এটা থেকে বের হব। শুধু আমি সাফার করতেছি বললে হয় না, আমি যেরকম করে করছি আমার পরিবারের আরো অনেক সদস্য রয়েছে। কি ধরনের প্রভাব দেখেছো মানুষের আচরণের মধ্যে? এই যে আবেগ, যে আবেগগুলোর কথা বললে, এর বহিঃপ্রকাশ কিরকম ভাবে দেখা গেছে? বহিঃপ্রকাশ যদি বলি যে হ্যাঁ, ঘরের বাইরে যেটা হয়েছে সেটা যদি বলি, ঘরের বাইরে যে জায়গাটা ছিল, যে আমাদের মধ্যে এক ধরনের কিন্তু বিশেষ করে যে একটা তীব্র রাগ কাজ করেছে কেন নয়, আবার আরেকটা জায়গা দিয়ে কাজ করেছে যে একটা অভিমানও, যে হতে তো পারতো। এই যে ভেতরে অভিমান এবং রাগ, ওই জায়গাগুলো বেশ কাজ করা, এবং আমরা কেউ অ্যাগ্রেসিভ হয়ে গেছি, কেউ হয়তোবা নিজেকে গুটিয়ে নিয়েছি। আর সবচেয়ে বড় যে জায়গাটা, যে আমি কি বলবো, আমারও বলার কিছু আছে। সবচেয়ে কষ্টদায়ক জায়গা ছিল এটা, যে প্রত্যেকেরই কিছু একটা জায়গা ছিল যে আমরা আসলে বলতে পারছি না কোন জায়গাটায় কিভাবে কথা বলবো, নিজেকে কিভাবে প্রকাশটা করব কিভাবে, যে আমার মধ্যে আসলে হচ্ছে যেটা আমার নিজস্ব একটা ফিলিং হতে পারে। হ্যাঁ,
প্রত্যেকটা সিচুয়েশনে আমার আলাদা ফিলিং হতে পারে, এবং যারা হচ্ছে ইনভলভ আছে বা এই সংকটময় সময়টার মধ্যে তাদের এক ধরনের ফিলিং কাজ করতেছে। তো সবচেয়ে বেশি আসলে দেখা গেছে অ্যাঙ্গারটা মনে হয়, আমার কাছে মনে হচ্ছে অ্যাঙ্গার, ভয়। এবং আরেকটা জায়গা খুব চমৎকার ছিল, কালকে একটা সেশন করাচ্ছিলাম, সেখানে একজন বলছিল যে ভয় যেমন কাজ করছিল, রাগ যেমন কাজ করছিল, তার পাশাপাশি নির্ভীক, যে একটা নির্ভীক শব্দটা যখন বলেছে আমার আসলে দারুণ তখন লেগেছে যে হ্যাঁ আসলে নির্ভীক অবস্থাতেই তারা ছিল। এটা কি ওই যে শুরুতে যেটা বলছিলাম যে সংকট আমাদেরকে ঘুরে দাঁড়ানোর শক্তি যোগায়, হ্যাঁ এরকমও একটা ব্যাপার যে সংকটে আমি অনেক সময় ওই শক্তিটাও পেয়ে যাই যে আমি আর এভাবে আমি আর থাকবো না, আমি কোনো না কোনো কিছু ভাবে পরিবর্তন করব এবং সেটা প্রকাশ করব। হ্যাঁ, পরিবর্তন করব মানে করে আমি করবই। এবং এই যে একটা চ্যালেঞ্জ নেওয়া, টার্গেট নেওয়া, ওইটা অ্যাচিভ করার জন্য কিন্তু তারা অনেক ধরনের অ্যাক্টিভিটি হাতে নিয়েছে। এবং ওই জায়গা থেকে হ্যাঁ আমি তাদেরকে আসলে বলতে পারি যে ওই সময় আমাদের কিন্তু সংকটময় সময়ে যেরকম এই ধরনের ফিলিংগুলো কাজ করে, পারছি না, পারবো না, আবার সাথে সাথে যখন ওই জায়গাটা থেকে যখন চিন্তা করি যে না এবার আমি ঘুরে দাঁড়াবো, তখন কিন্তু এক ধরনের সাহস চলে আসে, ভীষণ একটা সাহস চলে আসে। এবং সেই জায়গা থেকে কিন্তু আমাদের ক্রিয়েটিভিটিটা কাজ করে। একটু একটু এই জায়গাটাতে যদি আসি, যে মতামতের জায়গাটি, হ্যাঁ এই যে যেটা বলছো যে বিভিন্ন লেভেলের বিভিন্ন রকম মতামতের একটা ব্যাপার কিন্তু ছিল। আমরা যদি বাড়ির ভেতরের কথাই চিন্তা করি, এই সময়টা যে আমরা পার করেছি এবং করছি, একই বাড়ির ভেতরে কিন্তু এক এক রকম মত আছে, ছিল, তাই না? তো সেই জায়গাটিতে একটা কিন্তু বড় ধরনের মানে কি বলবো একটা আন্দোলন চলেছে না, মনের ভেতরকার আন্দোলন চলেছে যে আমি আমারটা কিভাবে প্রকাশ করব। আমি যিনি বয়োজ্যেষ্ঠ, তুমি বলেছো যে বাড়ির কর্তা বা বাড়ির ছোট, তো যিনি বয়োজ্যেষ্ঠ তার হয়তো একটা মতামত, তিনি তার মতামত নিয়ে একটা জায়গায় আছেন, আরেকজনের আরেকটা মতামত নিয়ে সে আর একটি জায়গায় আছে। এইরকম ভাবে কিন্তু প্রত্যেকটি বাড়ির ভেতরেও এরকম একটা আন্দোলন হয়েছে, তাই না? একটু আগে আমি কথা বলছিলাম, তো সেখানে দেখা গেল যে এখন যে সংকটময় সময়টা যে যাচ্ছে, এখনো যাচ্ছে কিন্তু, হ্যাঁ যে আমরা এখন কিন্তু মনে হচ্ছে যে বাসা থেকে বের হতে ভয় পাচ্ছি। এবং কেউ আমরা হচ্ছে একই বাসার মধ্যে হয়তো মনে হচ্ছে যে আমি বাইরে যাই, প্রোটেকশন দিতে হবে। কেউ আবার বলছে যে ও যদি বাড়ির বাইরে চলে যায় আমি তাকে হারিয়ে ফেলতে পারি, সেই জায়গা থেকে আমি তাকে আটকাচ্ছি। হ্যাঁ, আবার সে বের হতে চাচ্ছে যে আমার এখানে করণীয় আছে। এবং ওই জায়গাটা কিন্তু যখন আমরা করতে না পারছি তখন কিন্তু গিল্টের একটা অপরাধ বোধটাও কিন্তু ওখানে কাজ করে। এবং তারপরে আরেকটা জিনিস যেটা কাজ করে যে এই যে সমন্বয়ের যে জায়গাটা থাকে, যে আজকে ওরা আমার জন্য দাঁড়িয়েছে, কিন্তু আমি না গেলে ওরা কেন আমার জন্য দাঁড়াবে। এই যে একটা সুন্দর একটা ঐক্যবদ্ধ একটা জিনিস, এই জায়গাগুলো কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পাই যে আমাদের মধ্যে এগুলো তৈরি হয়। ডেফিনেটলি সংকট আমাদের ভিতরে একতাও তৈরি করে দেয়, সেটা খুব চমৎকার ভাবে আমরা দেখেছি এবং দেখছি। আমরা জানি না ভবিষ্যৎটা কি হবে, কিন্তু সুন্দর যে পরিবর্তনগুলো আছে সেই পরিবর্তনগুলোকে আমরা যেন প্রশংসা করতে পারি, যেটাকে ভুল সেটা যেন ভুল বলতে পারি, যেটা শুদ্ধ সেটাকে যেন শুদ্ধ বলবার সাহসটা আমাদের থাকে, সেটাই কিন্তু এখন হয়েছে দেখা যাচ্ছে। এবং সাধারণের ভেতরে কিন্তু সেই জায়গাটা, তুমি নির্ভীক শব্দটা যে এনেছো খুব চমৎকার ভাবে কিন্তু অনেকেরই মধ্যে ওই জায়গাটা দেখা দিয়েছে এখন। এটা সংকটের খুব চমৎকার একটা দিক যে আমি নির্ভয় হতে পারছি কিছু জায়গায়। এবং ওই জায়গাটা নিজেকে কিন্তু আমি কখন নির্ভীক হচ্ছি, যখন আসলে আমি সবকিছু দেখে বুঝে তারপরে কিন্তু আমি ওই নির্ভীক জায়গায় যাচ্ছি। আমি দায়িত্ব নিচ্ছি, আমারটাও দায়িত্ব নিচ্ছি, এবং আমি আমার আশেপাশের সবার দায়িত্বটাও নিয়ে কিন্তু আমি তখন ওই কাজে নামছি যে আমি পারবো এবং আমার সাথে আরো 10 জনকে আমি নিয়ে পারবো। ওই একটা মজার জিনিসই আসলে আমরা এই সংকটের ভেতরে কিন্তু একটা পরিচয় পেয়েছি যে মানুষ হিসেবে আমরা চাইলে নিজেদেরকেও হঠাৎ করে পরিবর্তন করে ফেলতে পারি।
খুব আমাদের আগের শো গুলোতেও যেমন ভীষণভাবে একটা হাহাকার ছিল গেস্টের মাঝে, এবং আমরা আলোচনা করতাম যে এখনকার যে জেনারেশন তাদের মাঝে আমরা কোনো একতা দেখি না, তাদের মাঝে আমরা কোথাও এটা পাই না যে তারা খুব সামাজিক হয়েছে, সামাজিক অ্যাক্টিভিটি হচ্ছে, প্রত্যেকেই খুব সেলফ সেন্ট্রিক হয়ে গেছে, আত্মকেন্দ্রিক একটা জীবন যাপন করছে, তারা মাঠে যায় না, খেলে না। হুট করেই কিন্তু এই এখনকার জেনারেশনটি খুব চমৎকার ভাবে মাঠ কেন্দ্রিক হলো, তারা ঐক্যবদ্ধ হলো, হতে পারলো, এবং এই যে দায়িত্বের জায়গাটি সেটা খুব চমৎকার ভাবে তারা রপ্তও করতে পারলো। তো তার মানে কিন্তু বিষয়টা এইরকম যে চাইলে আমাদের পক্ষে সম্ভব, এবং এই যে তাদের ভেতরে যে পরিবর্তনটা এসেছে এখন, এই পরিবর্তন কিন্তু তাদের জন্য একটা লাইফ লং কিছু লার্নিং যোগ করে দিচ্ছে। অবশ্যই এই যে তারা নিজেরা নিয়ম তৈরি করছে, তাদের হাতে কিন্তু আমি যে জায়গাটা বলছি, তাদের হাতে কিন্তু এখন আমাদের দেশটা, তাদের হাতেই সবকিছু দেখা যাচ্ছে যে চমৎকার করে, যে ওরা যে রাস্তার যে ট্রাফিকের দায়িত্বগুলো পালন করছে, নিয়মতান্ত্রিকতা করছে। একটা ছোট বিরতি নেব বুশরা, বিরতি নিয়ে এসে আমরা আবার এই জায়গাটা থেকে শুরু করব। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, একটা বিরতি নিয়ে এখনই ফিরছি। সুপ্রিয় দর্শক, চলছে প্রমিসেস জানতে চাই। আজ কথা হচ্ছে সংকটে বিহ্বল মন ও তার যত্ন নিয়ে মাহমুদা মহসিনা বুশরার সাথে। যে জায়গাটাতে আমরা ছিলাম, যে সংকট আমাদেরকে অনেক কিছু শেখায়, অনেক কিছুর পরিচয় আমাদের ভেতর থেকে চলে আসে, যে কোনো সংকটকালে কিভাবে সেখান থেকে মোকাবেলা করতে হবে, আমাদের একতা, আমাদের সততা, আমাদের যে নিষ্ঠা, সেই জায়গাগুলো, সাহস, এই সব কিছু সংকটেই এইসবের পরিচয় মেলে। তো এই যে এর বাইরে আরেকটি দিক আছে, যেটা আমরা মানসিক স্বাস্থ্যের জায়গা থেকে যদি একটু অ্যাড্রেস করি, যে সংকট আমাদের অনেক কিছু ভায়োলেন্স দেখায়, রাইট? তো সেই ভায়োলেন্স গুলোর কারণে অনেক সময় যে ট্রমা তৈরি হয়, এবং এটাকে একটা মাস ট্রমা বলা হয়, যে সবারই, অনেক মানুষের একই সঙ্গে একই বিষয় নিয়ে ট্রমা হচ্ছে। এটা সম্পর্কে যদি একটু বলো। ধন্যবাদ। ওই জায়গাটায় যেটা হচ্ছে, যে আমরা যেটা দেখি, যদি আমার চোখের সামনে এরকম ধরনের দুর্ঘটনা ঘটে থাকে, যে কেউ মরে যাচ্ছে বা কাউকে মেরে ফেলছে, নর্মাল ডেথ আমরা অনেক সময় অ্যাকসেপ্ট করতে পারি, কিন্তু যেটা অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে আমাদের চোখের সামনে, সেটা কিন্তু আমাদের ব্যক্তি বিশেষে কিন্তু ভিন্ন হয়। যে আমি দেখলে হয়তো আমি এটা খারাপ লাগছে, আমার হয়তো অত খারাপ লাগছে না, বাট হচ্ছে আরেকজনের দেখা যাবে যে তোমার সেটা কিন্তু খুব ভেতরের থেকে যাচ্ছে, গেঁথে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে তখন আমরা এটাকে ভেতরে ভেতরে কিন্তু এটা চিন্তা করে, প্লাস সাথে সাথে কিন্তু আমরা কি করছি, ভেতরে একটা কল্পনায় আমি তৈরি করে নিচ্ছি, যে এটা আমি যখন বসে থাকছি বা ঘুমাচ্ছি, ঘুমের মধ্যে দেখা যাচ্ছে যে আমি চিৎকার দিয়ে উঠছি, হয়তো এটা দেখি নাই, হয়তো অন্য কোনো দুঃস্বপ্ন দেখছি, ঘুম হচ্ছে না, এবং ইভেন এরকমও হতে পারে যে আমি সাউন্ড শুনছি এবং ফ্ল্যাশব্যাক আসতে থাকে এবং অস্থির লাগতে থাকে, এবং সেই যে ওই সিনটা যখন আমি মনে করি, তখন আমার বডির ভিতরে এক ধরনের কিন্তু আলোড়ন তৈরি হয়, যে হাত পা কারো কারো খিচে আসতে পারে, তারপরে গলা শুকিয়ে যেতে পারে, অনেক ভয়ে মানে হার্ট রেটটাও বেড়ে যায়। এগুলো কিন্তু আস্তে আস্তে যখন সময় যেতে থাকে, সেটা কিন্তু ট্রমাতে পরিণত হয়, যেটা যে আমরা ওই জায়গা থেকে বের হওয়াটা তখন কিন্তু নিজে নিজে অনেক কঠিন হয়ে যায়। কঠিন যখন হয়ে, এটা কি সবারই একই রকম হয়? না, ওই যে বললাম যে ব্যক্তি বিশেষে আলাদা হয়, যে আমরা মানুষ যেহেতু আলাদা, আমাদের কিন্তু ফিল করা এবং প্রসেস করাটা, এই দুইটা জিনিস তো একদমই সম্পূর্ণ আলাদা, তাই না? তো সেই জন্য আসলে ভিন্ন হয়। আমরা হয়তো একটা ঘটনা দেখেছি, সবাই দেখেছি, এখানে দেখা যাবে যে হয়তো 5 জন যদি থাকি, সেখান থেকে হয়তো 3 জনের এটা রিকল করছে বারবার, আর 2 জনের হয়তো অল্প হতে পারে, যে হ্যাঁ আছে, আচ্ছা ঠিক আছে, সে হয়তো অ্যাকসেপ্ট করে নিয়েছে, গ্রহণ করে নিয়েছে, আচ্ছা ঠিক আছে, খারাপ লেগেছে, কিন্তু সে তার সাথে সেটা প্রসেস করতে পেরেছে, কিন্তু আর 3 জন হয়তো এটা পারছে না। এটা পরিমাণটা আসলে কিন্তু এই সময়টা একটু বেশি হয়,
এবং ওই সময়টাতে আমাদের মধ্যে এই ভয় আতঙ্ক গুলো তো দেখা যায়, সাথে সাথে কিন্তু আমরা নিজেকে অনেক গুটিয়ে ফেলি এবং যে ফেস করার যে একটা টেন্ডেন্সি থাকে যে যে জায়গাটায় এই দুর্ঘটনা ঘটেছে আমি হয়তো ওই জায়গাটায় যাই না, বা কোনো একটা স্পেসিফিক যদি কোনো বস্তু হয়, কোনো প্রাণী হয়, আমরা কিন্তু সেটা তখন ফেস করতে চাই না, আমরা ওটা অ্যাভয়েড করে নিজেকে ভেতরে রাখতে চাই। আমি আমার তার মানে কি স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়? ভীষণভাবে ব্যাহত হয়। আমি ছোট্ট করে আমার একটা ক্লায়েন্টের ইয়া যদি বলি, তার হচ্ছে স্কুলের সাথে তার একটা খুব খারাপ মেমোরি ছিল এবং তার স্কুলটা ছিল ফার্ম গেটে, অতএব সে কখনোই ফার্ম গেটের রাস্তাটা যেত না। সে আমার চেম্বারে আসতে হলে তাকে সে একদম মহাখালী ঘুরে তারপরে সে আসতো, মানে অন্য একটা রাস্তা ধরে তারপর সে আসতো, এই যে ওই রাস্তাটাই সে যেত না। এবং এই যে অ্যাভয়েড করে ওর সাথে আর মানে ওইটাকে ফেস করার যে একটা ভয়, এই ভয়টা থেকে তারা কিন্তু নিজেকে গুটিয়ে ফেলে এবং অন্যান্য স্বাভাবিক জীবনের কর্মকাণ্ড সবকিছু কিন্তু ব্যাহত হচ্ছে তখন। ওকে, তো সেই এই যে ব্যাহত হচ্ছে এটাকে কখন অ্যাকচুয়ালি আমরা ট্রমা হিসেবে ধরবো? এটা কি ইমিডিয়েটলি আফটার দ্য ইনসিডেন্ট সেটা সেই সময়ে থাকলে, নাকি কখন আমরা ট্রমা হিসেবে এটাকে তার জন্য কাউন্ট করব? ইমিডিয়েটলি, একদম ইমিডিয়েটলি যদি ঘটে সেটা সাথে সাথে সেটার প্রভাবটা কিন্তু দেখা যায় না। ভয় আছে, কেউ কেউ আছে তৎক্ষণাৎ হয়তো বা প্রকাশ করতেছে, কিন্তু আবার দেখা যায় এটা কিন্তু লং টার্মও হতে পারে, মাসের বেশি হতে পারে, 6 মাসও হতে পারে। এরপরে দেখা যাচ্ছে হয়তো ভেতরে চলতেছে, এটা আর কি আমরা বাইরে থেকে দেখে বুঝবো না, হয়তো অবজার্ভ করলে যদি একটু খেয়াল করি যে হ্যাঁ তার মধ্যে আচরণে কিছু ভিন্নতা আসছে, কেন সে এই জায়গাটা যেতে চাচ্ছে না বা কেন এটা এই কাজটা করতে চাচ্ছে না, তখন আমরা হয়তো বা নোটিস করি যে আচ্ছা ঠিক আছে তার মধ্যে এটা হচ্ছে। এবং যখন আমরা ওইটাকে ফেস করাতে চাই তখন দেখা যাবে যে সেটা কিন্তু সে করতে চায় না, সে তখন কেউ কেউ অ্যাঙ্গার এক্সপ্রেস করে, কেউ কেউ কান্নাকাটি করে। হ্যাঁ, এই দুইটা জায়গা দেখা যায় খুব, এবং অভিমানও দেখা যায় যে কেন তোমরা এরকম করছো, আমি তো এটা পছন্দ করছি না। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার যেটাকে আমরা পিটিএসডি বলে থাকি। ওকে, তো সেই জায়গাগুলো থেকে আসলে এখন আমরা যে সংকটকালটা পার করেছি বা ক্রান্তিকালের ভিতর দিয়ে যে যাচ্ছি, এখনই সেটা বলবার সময় হয়নি, তাই না? এখনো হয়, আর একটু সময় গেলে তারপরে আসলে বোঝা যাবে যে সিমটম গুলো পিটিএসডির দিকে যাচ্ছে কি যাচ্ছে না। এবং তোমার কথা থেকে যতটুকু বুঝলাম যে সবার একই রকম হবে না, কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে এরকমটা হবে। তো সেইখানটাতে একজন মানসিক স্বাস্থ্য কর্মী হিসেবে তোমার সাজেশন কি থাকবে? এই যে সময়টা প্রথম দিকে যেটা হচ্ছে, এখন যেটা হচ্ছে আমাদের মনে প্রথম দিকে যেটা হয় যে আমরা অনেক সময় কথা বলতে চাই না, এটা নিয়ে কথা বলতে চাই না, আমরা চুপচাপ থাকি। তো আমরা যদি নোটিস করি কেউ, তা আমার যদি তার পছন্দের কেউ থাকে কথা বলার, যার সাথে সে বলতে চায়, বলতে পারে, আমরা কথা বলতে পারি। না হলে আমরা আরো ভালো হয় যে ওটার চেয়েও আগে যদি মনে হয় যে আমি কারোর সাথে কথা বলবো না, তাহলে আমি একটা জার্নাল লিখতে পারি, যে আমি আস্তে আস্তে জার্নালটা লিখলাম। এবং আমরা যখন কিছু একটা লিখতে থাকি বা পড়তে থাকি, আমাদের ওইটার সাথে কিন্তু আমাদের ইমোশনটা এক্সপ্রেস হয়। যখন আমি লিখছি, আমি কিন্তু ওই ঘটনার ভেতর দিয়ে আরেকবার জার্নিটা করছি। তাতে যেটা হয় কি, আমি আর হয়তো যদি কান্না লাগে আমি কান্না করি, রাগ লাগলে সেটা আমার ফিল হচ্ছে। মানে আমার কথা হচ্ছে যখন যে ফিলিংটা আসতেছে সেটাকে অ্যাকসেপ্ট করার সময় দেওয়া এবং আস্তে আস্তে ওটাকে আমি লিখে শেষ করতে পারি। এটা একটা প্রসেস। হ্যাঁ, তাতে হয় কি যে এটা ফেস করা হচ্ছে, এটাকে আমরা থামিয়ে রাখছি না। আর যেটা হচ্ছে যে আমি যদি চাই তাহলে আমি কথা বলতে পারি। আমি যখন কথা বলা শুরু করছি, যে এখন আমরা বেশ কিছু কাজ যেরকম করছি অনেকের সাথে, সেটা হচ্ছে যে কথা বলছি, কথা বলতে পারাটা কিন্তু দেখা যায় গ্রুপে যদি আমরা 10 জন থাকি, 10 জনের মধ্যে 10 জন যে কথা বলতে পারছে তা কিন্তু না। হ্যাঁ, তারা কিন্তু সে জায়গাটা চুপ করে শুনছে, কিন্তু গ্রুপে থাকছে, তার মানে হচ্ছে সে প্রসেসটার ভেতরে আছে। কেউ যখন শেয়ার করছে সাথে কিন্তু তারও কান্না পাচ্ছে, তারও হয়তো বলছে যে হ্যাঁ আমার এরকম লাগছে। এই যে প্রসেসগুলোতে দেখা যায় যে আস্তে আস্তে হিলিংটা হয়ে যায়। তার মানে হচ্ছে আমার বলা হচ্ছে, জিনিসটা কমছে।
তো এরকম প্রসেসগুলো যদি আমরা মেনটেন করি তাহলে আমার ওই ট্রমা পর্যন্ত যেতে হয় না, আমরা কিন্তু রিলিজ করতে পারি। আর যদি মনে হয় যে হ্যাঁ আমার আসলে সিভিয়ার ধরনের এই ধরনের সমস্যা হচ্ছে, তাহলে তো অবশ্যই সেটা যদি আমি বলবো যে মাসের বেশিও যদি বেশি যদি চলে যায় বা 15 দিনের বেশিও যদি চলে যায়, যদি আমরা নোটিস করি যে হ্যাঁ আমার মধ্যে এই ধরনের খারাপ লাগা তৈরি হচ্ছে, যে আমি ঘুমাতে পারছি না, আমি খেতে পারছি না, যেরকম আমার নিজেরই মানে মনে হতো যে আমার বমি আসতেছে, বা আমার কথা বলতে ইচ্ছা করছে না, খেতে ইচ্ছা করছে না, খেতে কেন ইচ্ছা করছে না, এই যে আমি একটুখানি নোটিস করছি, তখন আমি ফিল করছি যে এটা আমার হচ্ছে না, তখন কিন্তু আমরা চাইলে তখন থেকেই কিন্তু আমরা একদম প্রফেশনাল সাইকোথেরাপিস্টের হেল্পটা নিতে পারি। এই যে কথা বললে হালকা লাগছে বা হিলিং হচ্ছে, এটার মেকানিজমটা আসলে কি, যে কথা বললে কি কারণে হিলিং হয়? যে হচ্ছে আমি যখন বলি, যেমন বললাম যে আমি কিন্তু তখন আবার ওই জার্নিটা করি, তো এবং এই জিনিসটা আমি কিন্তু চাপায় রাখতেছি। হ্যাঁ, যে আমি বলতে পারার যে ইয়াটা কি বলে, বলতে পারা যে এক ধরনের রিল্যাক্স দেয় আমাকে, হ্যাঁ, সেটা হচ্ছে ওখানে ওই পারমিশনটা পাওয়া যায়, একটা পারমিশনের জায়গা। এবং আরেকটা যেটা আমার কাছে মনে হয় যে আমি যখন বলছি আমি নিজেই সেখান থেকে একটা নতুন ভিউ পাচ্ছি, আমার অনুভূতিগুলো সম্পর্কে সচেতন হচ্ছি যে আমার আসলে এই জায়গাটাতে এই অনুভূতি হয়েছে, এবং এই সচেতনতাটাই আমাদের অনেক ইনসাইট ক্রিয়েট করে দেয়, যেটা হিলিং এর জন্য হেল্প করে। একটা ছোট বিরতির আবার সময় হয়ে এলো বুসরা, আবার গল্প করব বিরতির পর। প্রিয় দর্শক, আরেকটা বিরতি নেব, আশা করি সঙ্গেই থাকবেন। প্রমিসেস জানতে চাই ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরে এলাম। আমি নুজহাত রহমান, সঙ্গে আছেন মাহমুদা মহসিনা বুসরা। কথা হচ্ছে সংকটে বিহ্বল মন এবং তার যত্ন নিয়ে। এই সংকট সময়ে যেটা হয় যে, আমরা আগেও বলেছি, আলোচনায় এসেছে অলরেডি, যে ভিন্ন ভিন্ন মত, এক একজনের মতামত এক এক রকম। এই ভিন্ন মত একটা অস্থিতিশীলতা তৈরি করে। আমরা যদি বাড়ির ভেতরের কথাই ভাবি, তুমি বলেছো যে একজনের ইচ্ছা হচ্ছে যে সে একটা স্টেপ নেবে, আরেকজনের ইচ্ছা হচ্ছে মানে প্রতিবাদে অংশ নেবে, আরেকজনের ইচ্ছা হচ্ছে যে, আরেকজনের মত হচ্ছে না তুমি প্রতিবাদে যেতে পারবে না, কারণ আমি সেখানে তোমার ক্ষতি হওয়ার একটা সুযোগ আছে, রাইট? এই যে ভিন্ন মত, এই জায়গাগুলোতে কিন্তু একটা অস্থিতিশীলতা তৈরি হয়েছে। এই জায়গাটা সম্পর্কে কি বলবে? ধন্যবাদ। এই জায়গাটাই আসলে যে মানুষে মানুষে একটা পার্থক্য রয়েছে, সেই জায়গা থেকে যদি আমি বলি যে যখন আমাদের ভিন্ন মত হয়, তখন কিন্তু আমাদের মধ্যে কিছু চিন্তা অনুভূতিগুলো প্রসেস করি আমি হয়তোবা আমি যেভাবে ভাবছি আমার যে জায়গাটা থেকে, এটা আরেকজন ওই জায়গা থেকে ভাবছে না। আমি আমার তখন কিন্তু আমি আমার দিকে বেশি ফোকাসড হই, যে আমি যেন ভালো থাকি, বা আমি যেন ভালো আমি অন্যের যদি হেল্প করি, সেই ক্ষেত্রে হ্যাঁ আমি এটা করতে চাই, যে নিজস্ব কিছু মতামত চিন্তা কিন্তু আমার মধ্যে থাকে, এবং যে সিচুয়েশনটার মধ্যে আমি থাকি, হ্যাঁ ওই সিচুয়েশনটা কেন্দ্র করেই কিন্তু আমার হয়। তো আমি যে আরেকজনের মতামতটাকে যে আমি বলবো যে তুমি কেন এটা করলে, বা তুমি কেন এটা করতে চাচ্ছ, আমি তার মতামত নিয়ে কিন্তু আমি এটা বলতে পারি না। সে আলাদা মানুষ, তো তার এটা ইচ্ছে করছে এবং তারও নিজস্ব কিছু চিন্তা ভাবনা আছে যে আমি এই জন্য এটা করতে চাচ্ছি। এই যে ভিন্ন মত যখন পোষণ হয়, তখন তো আমাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, তাই না? তো আমাদের আসলে যে জায়গাটা আসলে করা দরকার, সেটা হচ্ছে করা দরকার মানে করলে ভালো হয়, সেটা হচ্ছে যে আমি আমারটা যেভাবে বুঝছি, আমি যেন আমার মতামতের প্রতি যেরকম শ্রদ্ধাশীল, তার মতামতটাও আমার প্রাধান্য দিয়ে শ্রদ্ধাশীল হয়ে শোনা। তারপরে আমরা এই বিষয়টাকে নিয়ে একটু আলাপ করতে পারি যে কি করা যেতে পারে দুজনে মিলে, বা একটা জায়গায় বসে শ্রদ্ধাশীল হয়ে যে মতামত প্রকাশ করে, তারপরে হচ্ছে যে দেখা যে তুমি এটা কেন করলে, এটা তুমি করতে পারবে না যখন হচ্ছে, তখন কিন্তু আমি তার সাথে কিন্তু আমি কানেক্টিভিটিটা, যে কানেকশন একটা থাকে, যে ওইটা কিন্তু ভেঙে যায়, যে ও আমাকে ফিল করছে না, ও আমাকে বুঝছে না। তো তখন তার ফলে যে হয় যে আমাদের কিন্তু এখানে সম্পর্কেরও একটা ঘাটতি তৈরি হয়ে যায়। ইউজুয়ালি তো এটাই হয় না, যে আমি যেভাবে ভেবেছি আমি আমার পক্ষেই বলবো এবং আমারটাকে আমি জোর দিয়ে সেটা প্রকাশ করার চেষ্টা করব।
অস্থিতিশীলতাগুলো তো তখনই তৈরি হয় না, যে আমারটা তুমি বুঝছো না, তুমি যেটা বলেছো যে তুমি আমার জায়গাটা কিছুতেই বুঝতে পারছো না, এবং আমি আমারটাকেই প্রায়োরিটি দেব এবং এটাকে আমি খুব লাউডলি এক্সপ্রেস করব। এবং সেখানে যখন আমি কেন্দ্রিক হয়ে যাচ্ছে ব্যাপারটা, তখনই ওই কানেকশনটা চলে যাচ্ছে। হ্যাঁ, একদম তখনই। কারণ হচ্ছে কি, দুজনের মধ্যে কিন্তু তখন যেটা ঘাটতি থাকে, ওই যে বলছিলাম যে কেমন হবে, শ্রদ্ধাশীল হব, আমরা কিন্তু কেউ কাউকে শ্রদ্ধা করছি না সেই জায়গাটায়। শ্রদ্ধা তো করছি না, মানে সহনশীল একটা মনোভাব থাকে যে ওই জায়গাটাও এখানে কিন্তু গ্যাপ হয়ে যাচ্ছে। আরেকটা মনে হচ্ছে যে আমি এতদিন যাবত যাকে আমার কাছের মনে করলাম, সে আসলে আমাকে বুঝতেই পারলো না। আমার কাছের মানুষটা কেমন করে দূরের হয়ে গেল। এই জায়গাটায় আরেক ধরনের কিন্তু সংকট তৈরি হয়, যে আমি আমার এত পছন্দের মানুষটা এখন কেন এরকম অপ্রিয় কথা বলছে। বা এটাও হতে পারে অপ্রিয় না, মনে করো যে আমি তোমার প্রোটেকশনের জন্যই কিন্তু আমি বলছি যে না, তুমি এটা করতে পারবে না, তুমি এটা করলে তুমি বিপদে পড়বে। তো সেই জায়গাটাও কিন্তু দেখা যাচ্ছে যে আমি বিপদে পড়বো কি পড়বো না, হ্যাঁ, সেই জায়গাটা তখন তার কাছে কিন্তু এটা এক ধরনের টর্চার ফিল হয়, যে আমাকে চাপিয়ে দিচ্ছে। তারও নিজস্ব আসলে সেই চিন্তা করার মতো ক্ষমতা রয়েছে। আর সবচেয়ে বেটার হয় যে আমরা বসে যদি কথা বলতে পারি খোলামেলা, তাহলে এটা হচ্ছে যে ওই জায়গাটা যে প্রত্যেকেরই আসলে প্রত্যেকের জায়গায় ঠিক হতে পারে। আমি যে এক লহমায় বলে দিচ্ছি যে তুমি ঠিক না, আমি ঠিক, সেই জায়গাটা একটা বড় প্রশ্নের উদ্রেক করছে, রাইট? যে সবারই চিন্তাটা আসলে ঠিক হতে পারে, আবার এমনটাও হতে পারে যে যে কম্পারেটিভলি অপরিপক্ক, তার চিন্তাটি হয়তো কোথাও কোনো অপরিপক্কতার অভাব আছে। যিনি পরিপক্ক বয়সে তিনি হয়তো সেটা বুঝতেও পারছেন, কিন্তু সেই মুহূর্তে সেই অপরিপক্ক চিন্তাটাকেও কিন্তু একটা প্রায়োরিটি দেওয়া যেতে পারে এবং সেটা নিয়ে তার সাথে বসে কথা বলা যেতে পারে। তার অনুভূতিটাকে যদি একটু রেকগনাইজ করা হয়, ভ্যালিডেট করা হয়, তাহলে সেই অপরিপক্ক চিন্তাটাকে কিন্তু আরেকটু পরিপক্ক করার সুযোগ সে পেয়ে যায়, তাই না? হ্যাঁ, এটা পেতে পারে। আরেকটা জায়গা আছে যে আমরা যখন কিছু করি তখন অনেক সময় দেখা যায় সংকটময় সময়টা যদি থাকে, আমরা করে ফেলি কিন্তু আগে। এই যে ভাবনার চিন্তাটা একটু পরে আসে, ওই সময়টা আমরা নিজের যে জায়গাটা মানে আমার যে নলেজটা ব্যবহার করব, আমি যে চিন্তা দিয়ে যেটা ভাববো, হ্যাঁ, এটা থাকে না। আমি কিন্তু তখন ওই সময়টাই ওই কাজটা করে ফেলি। করে ফেলার পরে হয়তোবা যে আমি যখন আমার দিকে ব্যাক করি, তখন হয়তোবা সেটা আমাকে কিন্তু নক করে যে তুমি এই কাজটা করেছো, আসলে ঠিক করো নাই। তখন যখন তার মধ্যে এই রিয়েলাইজেশনটা আসে, তখন কিন্তু সে আবার চাইলে সে ঘুরে দাঁড়াতে পারে। এবং এই রিয়েলাইজেশনটা আসার জন্য কিন্তু একটু সময় প্রয়োজন নিজের মধ্যে। এটা উভয় পক্ষেরই হতে পারে, যে সংকটময় সময় একটা ঘটনা ঘটে গেছে, তার জন্য একটু সময় নেওয়া, যে কেন ঘটলো ঘটনাটা, আমরা এটা একটুখানি সময় নিয়ে ভেবেও দেখতে পারি যে কি হয়েছিল, কি করেছিলাম। হ্যাঁ, তারপরে যখন আমি ভেবে দেখলাম যে না, আমি আসলে কাজটা করিনি, তখন কিন্তু আবার নতুন আরেকটা সংকট তৈরি হয়, যে ওই যে গিল্ট তৈরি হয় যে কেন করলাম। তো ওই জায়গাটায় আমি বলবো যে হ্যাঁ, গিল্ট হয়, আমি মানুষ যেহেতু আমার ভুল হতে পারে, এবং আমি তখন সেই জায়গাটায় নিজেকে একটুখানি যদি ক্ষমা করতে পারি, তবে আমি নতুন করে নিজেকে আবার অ্যাকসেপ্ট করে নতুন ভাবে চলতে পারবো। এটা হচ্ছে আমার মানে আর কি সর্বোপরি কথা, যে এই জায়গাটায় যেতে পারলে তখন অনেক স্বস্তি ফিল হয়, স্বস্তি অনুভব করি আমরা আসলে। ডেফিনেটলি, কারণ ভুলের জায়গাটাতে আমরা সব মানুষ হিসেবে আমাদের নানান সময় নানান ভুল তো হবেই। সেখানে যখন তাৎক্ষণিকভাবে কোনো জায়গায় আমাদের কোনো অ্যাক্ট করতে হয়, কোনো আচরণ করতে হয়, সেখানে ভুলও তো হতে পারে। সবসময় আমরা প্রপার চিন্তাধারা হয়তো কাজে লাগাতে পারিনি, প্রপার যুক্তি হয়তো আমরা সেখানে কাজে লাগাতে পারিনি। হয়তো পরে মনে হয়েছে যে এটা এইভাবে হলে ভালো হতো, বা ওইভাবে কেন করলাম না। তো সেই অপরাধ বোধের মধ্যে না থেকে বরং খানিকক্ষণ নিজেকে যদি একটু সময় নিয়ে ক্ষমা করা যায় এবং নতুন করে আবার শুরু করা যায়, তার মানে হচ্ছে সেখান থেকে আমি শিক্ষা নেব। সংকট আমাকে যা দিয়েছে সেখান থেকে আমি শিক্ষা নিয়ে তারপর ঘুরে দাঁড়াবো। সেই জায়গাটাতে যদি ভুলও হয়ে থাকে, সেটাকে একটা ট্রমা হিসেবে আঁকড়ে ধরে বসে না থেকে আমি সেখান থেকে শিখবো, এবং শিখলে পরেই আমি আসলে বের হতে পারবো।
আমার মধ্যে সেই সাহসটা তখন আসবে। আর আরেকটা বিষয় হচ্ছে যখন আমি ক্ষমা করে দিচ্ছি, ক্ষমাটা কিন্তু একটা ডিসিশন, সিদ্ধান্ত, এরপরে কিছু নাই। আমরা অনেক সময় দেখা যায় যে সরি বলি, হ্যাঁ সরি বলি, কিন্তু ভেতর থেকে ফিল করে বলি না। বলার জন্য একটা কার্টিসি, এই জন্য আমরা বলি যে আচ্ছা ঠিক আছে যাও সরি, হ্যাঁ, কিন্তু ভেতরে ভেতরে আমার কিন্তু অ্যাঙ্গারটা কাজ করে, বা কষ্ট থাকলে কষ্ট কাজ করে। মেনে নিচ্ছি না, আসলে মেনে নিচ্ছি না। আমাকে আগে তৈরি হতে হবে যে আমি কি আসলে ক্ষমা করতে চাই কিনা, যে কেন ক্ষমা করব। সেটা অন্যের পক্ষে যেরকম একটা মানে ক্ষমা করা খুব সহজ, খুব সহজ মানে কি যারা করতে পারে তাদের জন্য খুব সহজ যে তাও না, যে আমি যদি যখন চিন্তা করি যে আমি ক্ষমা করব, হ্যাঁ, সেই জায়গাটা, এবং তার চেয়ে কঠিন হচ্ছে নিজেকে ক্ষমা করাটা, চেয়ে কঠিন আসলে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আরেকটা বিরতির সময় হয়ে এলো, ফিরে এসে কথা হচ্ছে। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও ফিরে এলাম বিরতি নিয়ে প্রমিসেস জানতে চাই। কথা হচ্ছে সংকটে বিহ্বল মন ও এর যত্ন নিয়ে মাহমুদা মুহসিনা বুশরার সাথে। অনেক আলোচনা করলাম আসলে তোমার সাথে, অনেক মন খুলে এই গল্প হলো আজকে। তো এই অংশে আমরা যদি একটু আসি, যে এই যে মাস ট্রমা নিয়ে আমরা আলোচনা করলাম, যে মাস ট্রমা আসলেই আছে, প্রত্যেকটা সংকটকালীন পরিস্থিতি পার হয়ে যাওয়ার পর এটার একটা লং টার্ম ইম্প্যাক্ট অবশ্যই থাকে। তো সেইখানটাতে আসলে আমরা এখন নিজেদেরকে কিভাবে সাহায্য করতে পারি? তো আমরা আসলে প্রত্যেকেই কিন্তু একটু খারাপ অবস্থার মধ্যে আছি, এবং যদি এরকম হয়, এটা শুধু এখন বলবো তা না, আমাদের প্রত্যেকের লাইফে এই ধরনের ঘটনা ঘটতে পারে। তো সেটার জন্য আসলে যে একটা জায়গা বলছিলাম যে আমরা প্রথম কিন্তু আমরা চাইলে নোটিস করতে পারি, যারা দর্শকরা দেখছেন প্রোগ্রামটা তাদের উদ্দেশ্যে আর কি বলছি, যে যদি মনে হয়, আমি কিন্তু অলরেডি বলেছি যে আমি আমার ভয় কাজ করবে, আমি ওই জায়গাগুলো যেখান থেকে ট্রমাটা তৈরি হয়েছে ওই জায়গাটা আমি কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করব। একটু কি আগে বলে নেবে যে এক্স্যাক্টলি কি কি ধরনের ইম্প্যাক্ট, ট্রমার ইম্প্যাক্ট এখন দেখতে পাচ্ছ মানুষের মাঝে? এখন যেটা দেখতে পাচ্ছি যে ভয় পাচ্ছে মানুষ, ভয় পাচ্ছে হচ্ছে বাইরে যাওয়ার একটা ভয় আছে। আরেকটা হচ্ছে যে মানে যাদের হচ্ছে যে পড়াশোনা থেমে আছে, অনেকের জব থেমে আছে, অনেকেরই জবও থেমে আছে। তো এই জায়গাগুলো এবং ওই যে জায়গাগুলো তারা আসলে কয়দিন আগে যেরকম আমরা দেখেছি, এখন কিন্তু অন্যরূপ, ওইগুলো ফেস করতে চাচ্ছে না, এবং বাসা থেকে বের হওয়াটা অনেকে ছেড়ে দিয়েছে। তারপরে মেইনলি হচ্ছে খুব ভয় কাজ করতেছে এবং আতঙ্ক কাজ করতেছে, যে আমি আসলে মানে নিজের মধ্যে একটা নিরাপত্তাহীনতা কাজ করতেছে, বিশেষ করে যে আমি কিভাবে বাইরে হব, আমার লাইফে এরকম হতে পারে। আমি আমার এক ক্লায়েন্টের কথা বলছি, যেটা সে ফিল করতেছে যে আমার কখন জানি কি হয়ে যায়, কি হবে সেটা জানে না, একটা আতঙ্কের মধ্যে এবং নিরাপত্তাহীনতার মধ্যে আছে। এবং এই সময়টায় যেটা হচ্ছে যে আমরা করতে পারি, যেটা যে একটু নিজেকে সময় দিতে পারি, যে আমার মধ্যে যে চিন্তাগুলো আসছে সেই চিন্তাগুলো নিয়ে একটু বসতে পারি, যে আসলে আমি এই সিমটমগুলো আমার মধ্যে হচ্ছে, তাহলে ভেতরে কি চিন্তাটা আসতেছে, এই চিন্তাগুলো নিয়ে আমি একটু কাজ করতে পারি। এবং ওই চিন্তাগুলো যেটা করছি এটা কি আসলে মানে যুক্তিভিত্তিক চিন্তা কিনা। আমরা অনেক সময় যে আমাদের অ্যাংজাইটি হয়, অ্যাংজাইটি কিন্তু কি হবে এটা চিন্তা করে কিন্তু হয়, হ্যাঁ, যে আর কি হবে, এখানে অবশ্যই নেগেটিভ কিছু হবে, এই চিন্তাটাই আমরা কিন্তু করি। হ্যাঁ, কখনো চিন্তা করি নাই বিপরীতে যে ভালো কিছু হতে পারে, হ্যাঁ, পরিবর্তন আসতে পারে। তো যে কি হবে একটা আতঙ্ক নিয়ে না থেকে বরঞ্চ আমার চিন্তায় আমি আসি যে আসলে কি হচ্ছে আমার ভিতরে, এই জায়গাটা যদি চিহ্নিত করতে পারি তাহলে অবশ্যই ওই জায়গাটা হেল্প হয়। এবং অবশ্যই এরপরে বলবো যে হ্যাঁ, আমি সিমটমগুলো যদি পাই আমি অবশ্যই প্রফেশনাল থেরাপিস্টের হেল্প নিব। আর একটা জিনিস আরো একটা আছে, যেমন আমাদের এংজাইটি আরো মানে এংজাইটিতে আরো হাওয়া দিয়ে দেয় কি, সেটা হচ্ছে যে খবর, নানান রকম খবর সংগ্রহের মানে তথ্যের যে এই যে ওভারলোড, ইনফরমেশন ওভারলোড এখন আমাদের অনেক বেশি। তো
তো এই জায়গাটা কিন্তু একটা বড় ভূমিকা রাখে। আমরা প্রতিনিয়ত নানান রকম খবর পেতে থাকি, যেটা একটা এক্সট্রা টেনশন আমাদের লাইফে অ্যাড করে দেয়। এই জায়গাটা কিছু দেখা যায় যে আমরা তো মাথায় কিন্তু একটা চলতেই থাকে ভয়, এবং আমরা কিন্তু এই সময়টায় ওই মেসেজগুলোই দেখতে থাকি। আর ইদানিং যেটা হয়েছে যে আমি যা ভাবছি ফেসবুক স্ক্রল করলে তাই কিন্তু আসছে আমার সামনে, এটা হচ্ছে অনেক ভয়ঙ্কর কিন্তু। তো এই জায়গাগুলো যদি একটু সচেতন হতে পারি যে আমাকে যেটা পেইন দিচ্ছে, যেটা আমাকে মনে করিয়ে দিচ্ছে এই জায়গাগুলো, আপাতত আমি বলবো আপাতত আমি না দেখি, যতদিন পর্যন্ত আমি নিজেকে সেট না করতে পারি, মানে একটু লিমিট করে, একটু লিমিট করে, হ্যাঁ একদম ওটারই ভেতরে থাকছি আমরা সারাদিন রাত, সেটাতে কিন্তু আমাদের ডেইলি লাইফ হ্যাম্পারও হচ্ছে। ডেইলি লাইফের যে অ্যাক্টিভিটি গুলো আছে সেগুলোও কিন্তু অনেক ক্ষেত্রে থেমে থাকছে। সেখানটাতে একটু লিমিট করতে পারি, রাইট? হ্যাঁ, লিমিট করতে পারি এবং চিন্তা করতে পারি। আর শুধু এটা ছাড়া আমরা কিন্তু একটু যদি 2 দিন আগের কথা আমরা চিন্তা করি যে আমাদের হাতে তো স্ক্রলিং ছিল না, বন্ধ ছিল, তখন আমি কি করতাম? তখন আমি কারোর সাথে কথা বলতে পারি এবং নিজের সেলফ কেয়ার করাটা যে সেটার দিকে তাকাতে পারি, যে আমার যে ইমোশনটা হচ্ছে সেটাকে ব্লক না করে আমি ফিল হচ্ছে সেই ইমোশনটাকে আমি একটুখানি ভ্যালিডেট করি, কোথায় হচ্ছে সেখানে একটু টাচ করে আমার ভেতরে যে খারাপ লাগাটা তৈরি হচ্ছে সেখানে একটু আদর দেই, তার সাথে থাকি, একটু হালকা করে হাতটা আমি মাসাজ করে দিই, যে আমি নিজেকে ভেতরকে বলি আমার আসলে তো আমরা মানুষ হিসাবে বড় হয়ে যাই হাত পায়ে, কিন্তু আমাদের ভেতরটা তো সেই ছোট্ট চাইল্ড থেকে যায়। তো আমার ওই ভেতরের চাইল্ডটাকে আমি একটু আদর করে দিতে পারি, আমি একটু হাগ করতে পারি, ভরসা দিতে পারি যে আমি তোমার সাথে আছি। আচরণে ঠিকই বহিঃপ্রকাশ হচ্ছে, কিন্তু মৌখিকভাবে সে কখনো স্বীকার করছে না যে আমি আসলে ভয় পাচ্ছি কিংবা আমার আসলে টেনশন হচ্ছে। স্বীকার করে ফেলাটা কিন্তু আরেকটা স্টেবিলিটির লক্ষণ। অবশ্যই, হ্যাঁ। যখন আমি এটা বলে ফেললাম যে হ্যাঁ আমার ভয় লাগে, ভয় তো আমরা জানি যে ভয় পাওয়া হচ্ছে দুর্বলতার প্রতীক, এটা আমরা মনে করি। তো এই মনে করি যে দুর্বলতার জায়গাটা যখন আমি নিজেকে একদম টাইট করে চেপে ধরে রাখতেছি যে না, ভয় পাওয়া যাবে না, বলা যাবে না, তার মানে আমার ভেতরে কিন্তু এটা কিন্তু চেপে যাচ্ছে। কোথায় যাচ্ছে? বডিতে যাচ্ছে। কিন্তু আচ্ছা, যখন বডিতে যাচ্ছে তখন কিন্তু আমার সেটা আস্তে আস্তে আরো সিভিয়ারের দিকে চলে যাবে। প্রচুর নার্ভাস রিঅ্যাকশন হয়। হ্যাঁ, অনেকে বলতে বা শুনি যে আমার চোয়াল ব্যথা করছে, ভেতর বা খুব বেশি সোয়েটিং হচ্ছে, পালপিটেশন হচ্ছে, হ্যাঁ, মাথা ঘোরাচ্ছে, বমি টেন্ডেন্সি আসছে। এটা কিন্তু তখন এই যে ইমোশন আমরা ব্লক যখন করছি, প্রকাশ করছি না, তখন কিন্তু এই সিমটম গুলো দেখা দিলে তখন এটা আরো সিভিয়ার দিকে চলে যাবে। তো হচ্ছে আমাদের মধ্যে যদি হয় এটুকু আমরা অন্তত করি। আমরা একটা মজার জিনিস কি নুজহাত, আমরা হ্যাপি ফিলিংটা খুব ফিল করতে পছন্দ করি, কিন্তু আমার এই পার্ট কিন্তু দুঃখটাও আমি সেটাকে কখনোই প্রশ্রয় দেই না। আমার কাছে নাকি আশ্রয় দেই না, প্রশ্রয় না, আশ্রয় দিই না তাকে। যে একটু সুখটাকে যদি আমি আশ্রয় দেই তাহলে কেন দুঃখটাকেও দিই? মানে সেটা আমারই পার্ট, সেটা আমারই অংশ। রাগ হলে সেটাও আমারই অংশ, ভয় হলে সেটাও আমারই অংশ। চমৎকার বলেছো এই কথাটা, আমার খুব ভালো লাগলো যে আমারই অংশ আসলে প্রত্যেকটা অনুভূতি, সেখানে সে ভয়, লজ্জা, রাগ, দুঃখ, আনন্দ সবটাই আসলে আমার। তাহলে আমি প্রত্যেকটাকে কেন জায়গা দিচ্ছি না? আশ্রয় শব্দটা বলেছো দারুণ ভাবে। এবং ওই জায়গাটায় আমরা বলতে থাকি যে হচ্ছে এই ফিলিং গুলো যদি আমি, এই অনুভূতি গুলো যদি আমার মধ্যে আসে তাহলে আমি সোজা হয়ে দাঁড়াতে পারবো না, আমি ভেঙে যাব। আমরা মনে করি। তো এটা আসলে আপনি যারা দেখছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনি একটু চিন্তা করে দেখেন তো যে যখন আপনি বুক ভরে কান্না করতে পারেন তখন কেমন লাগে? বুকটা হালকা হয়ে যায়। যখন বুকটা হালকা হয়ে যায় তখন কিন্তু বডিতে তখন এক ধরনের আমি কিন্তু শক্তি পাই, নতুন করে আরাম পাই। একই রকম ভাবেও আমার ভয় প্রকাশ করছি, সেটা একটা লেজিট লিমিট পর্যন্ত ভয়, রাগ সবকিছুই যখন আমি প্রকাশ করতে পারছি এবং নিজে স্বীকার করছি যে আমি আসলেই ভয় পেয়েছি, আমি আসলেই লজ্জা পেয়েছি, তখন সেটাও একটা শক্তি দেয়। অনেক ধন্যবাদ বুশরা আজকে চমৎকার আলোচনার জন্য। আজকের অনুষ্ঠান একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ।